আজ 31শে জানুয়ারি 2025। ফিরে যাব 45 বছর আগে, 1979 সালের 31শে জানুয়ারি। 31শে জানুয়ারি দিনটা তো নিশ্চয়ই মনে আছে। সারা ভারতবর্ষের ইতিহাসে একটা কলঙ্কিত অধ্যায়। ভারতবর্ষের ইতিহাসে এত বড় ম্যাসাকার হয়নি। মরিচঝাপিতে সেদিন হাজারো হাজারো মানুষকে মেরে ফেলা হয়েছিল। তারা কারা জানেন? ওপারবঙ্গীয় হিন্দু শরণার্থী। তাদেরকে হত্যা করা হয়েছিল। এই হত্যালীলা চালিয়েছিল তৎকালীন সরকার, বামফ্রন্ট সরকার। অদ্ভুত। দেখুন, এটা 1979 সাল। ওই সরকার ঠিক তার 2 বছর আগে বা 1.5 বছর আগে ক্ষমতায় এসেছিল, 77 সালে। এই সরকারের একটা এজেন্ডা ছিল যে এরা উদ্বাস্তুদেরকে রিহ্যাবিট করবে। ভোটের একটা অন্যতম এজেন্ডা ছিল এনাদের কাছে। কিন্তু ভোট জেতার পরে 1978 সালে ওনাদের এক মন্ত্রী প্রয়াত রাম চট্টোপাধ্যায় গেছিলেন দণ্ডকারণ্যে। কেন দণ্ডকারণ্য? এখানকার জন্য একটুখানি ইতিহাসটা জানা দরকার। ওপারবঙ্গে যখন একের পর এক নির্যাতন চলছে হিন্দুদের ওপরে, মানে বাংলাদেশে, তখন হিন্দুরা যতটা পেরেছে, যেভাবে পেরেছে, ভারতবর্ষে এসেছে। পশ্চিমবঙ্গ সরকার, তৎকালীন যে সরকার ছিল, তারা বলল পশ্চিমবঙ্গে থাকা যাবে না, কারণ ওই মানুষের চাপ নাকি অত্যন্ত বেশি হয়ে যাচ্ছে। ফলে তাদেরকে নিয়ে যাওয়া হলো দণ্ডকারণ্য মানে ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, ওড়িশা এর মাঝখানের একটি অঞ্চল। এখানে সেই পাথুরে মাটি, ঘন জঙ্গল, হিংস্র জন্তু জানোয়ারের সঙ্গে হিন্দু শরণার্থীদের থাকার ব্যবস্থা করা হয়েছিল। সেই সময় ওই দণ্ডকারণ্যে বিভিন্ন প্রকারের বামপন্থী নেতারা, বড় মেজ ছোট নেতারা যেতেন। তারা স্বপ্ন দেখাতেন শ্রেণীহীন সমাজের স্বপ্ন দেখাতেন, এবং যার ফলে ওখানকার মানুষকে বোঝাতেন বামফ্রন্ট সরকার আসার পরে আপনাদের উদ্বাস্তুদেরকে আমরা রিহ্যাবিট করব। কিন্তু দুর্ভাগ্য, সরকার এলো এবং সেই সরকারের হাতেই ভারতবর্ষের ইতিহাসের অন্যতম বড় ম্যাসাকারটি সংঘটিত হলো। এই 31শে জানুয়ারি সেই অভিশপ্ত দিন, যেদিন 30খানা নৌকো নিয়ে কুমিরমারির সঙ্গে সংযোগ বন্ধ করিয়ে দেওয়া হয়েছিল তার কিছুদিন আগে থেকেই। 31 তারিখ ওই মরিচঝাপি দ্বীপের মধ্যে পুলিশ ঢুকে একের পর এক বাড়িতে আগুন দিয়ে দেওয়া হয়, মানুষকে মারা হয়। আনু জেলাস বলে একজন অ্যানথ্রোপোলজিস্ট আছেন। উনার একটা অসম্ভব ভালো একটা রিসার্চ পেপার আছে। সেখানে উনি লিখছেন, সুন্দরবনের বাঘেরা একসময় মানুষের মাংসর স্বাদ পায়নি, বা সুন্দরবনের বাঘেরা বা মানুষ খেকো ছিল না। কিভাবে মানুষ খেকো হলো? মানুষ খেকো হলো বলছে, এই মরিচঝাপি ইনসিডেন্টের পরে যত মৃতদেহ নদীতে খাড়িতে ভাসতে শুরু করলো, সেটা বাঘেরা মাছ বলে খেতে শুরু করলো, এবং সেখান থেকে এই রয়্যাল বেঙ্গল টাইগার এর মানুষের মাংসর প্রতি একটি আগ্রহ জন্মায়। এটা আমার কথা নয়, এটা আনু জেলাসের রিসার্চ পেপারে, অথেন্টিক রিসার্চ পেপারে এটা রয়েছে। সেখানে আরো অনেক কথা আছে, কিন্তু এই বিষয়টাও কিন্তু একটা লক্ষ্য রাখার মতন বিষয়। কিন্তু বামপন্থী যারা, তাদের আজকের দিনেও ভাবতে হবে কেন এটা হয়েছিল। ওপারবঙ্গীয় থেকে যে সকল মানুষগুলো এসে মরিচঝাপিতে যখন আসার আগে পশ্চিমবঙ্গে যখন দণ্ডকারণ্য থেকে প্রবেশ করছেন, মানে একবার পশ্চিমবঙ্গে এলেন, পশ্চিমবঙ্গ থেকে তাদেরকে আবার সরিয়ে দেওয়া হলো, তারা গেলেন দণ্ডকারণ্যের ওই মানুষ থাকতে পারে না এরকম একটা পরিবেশে। সেখান থেকে যখন আবার তারা বছর দেড়েক পরে ঘুরে আসছেন, তখন যেখানে বিভিন্ন স্টেশনে তাদেরকে ডিটেইন করা হয়েছে, বিভিন্ন ভাবে তাদেরকে আটকানো হয়েছে, গ্রেফতার করা হয়েছে, তারপরও মানুষের বাঁচার লড়াইয়ের কাছে প্রশাসন হেরেছিলেন। হিঙ্গলগঞ্জ,
কুমিরমারি বিভিন্ন এলাকা থেকে ওনারা খুঁজে পেয়েছিলেন মরিচঝাপির মতন একটি ফাঁকা জায়গাকে, যে দ্বীপটাতে। সেই দ্বীপটা আপনি ভাবুন, একটা সেই সময়কার মানুষ, যদি আপনারা সেই দ্বীপটা সেই অবস্থাটা দেখেন, জানেন সেখানে নৌকো তৈরি করবার মতন ওনারা একটা প্রকল্প তৈরি করেছিলেন, যেখান থেকে নৌকো তৈরি হতো, যেখানে বিড়ি শিল্প তৈরি হয়েছিল, যেখানে একটা মানে টাউনশিপ তৈরি হয় কি করে, রাস্তার পাশে লেনের পাশে বাড়িগুলো কিভাবে তৈরি করা হয়েছিল এবং কিভাবে রাস্তা ডিজাইন করা হয়েছিল। এতটা সুন্দরভাবে একটা উদ্বাস্তু পরিবারগুলো থাকতে শুরু করেছিল। কিন্তু সরকার, বামফ্রন্ট সরকার, হঠাৎ করে ওই এলাকাটাকে ব্যাঘ্র প্রকল্পের মধ্যে ফেলে দেওয়া হয়। তার ফলে পরিবেশের বিষয়টা হলো, এটা দিয়ে শুরু হলো তৈরি। দেখুন, রাজনৈতিক তত্ত্ব অনেক থাকতেই পারে, অনেকে এখানে আরএসপি সিপিএম এর লড়াই বা আরএসপির বেশি সাপোর্টার হচ্ছিল সেটা, বা কোনো হিন্দুত্ববাদী অর্গানাইজেশন আসতে পারে, এরকম বিভিন্ন রকম অঙ্কে করে দিচ্ছে। ওই প্রশ্নগুলো আজকে থাক, আজকে শুধু ভাবতে শুরু করুন যে শুধুমাত্র হিন্দু হওয়ার অপরাধে কোনো একটি মানুষকে, তার পরিবারকে নিয়ে যখন তার স্বভূমে থেকে বিতাড়িত হতে হয় এবং সে আসে পরে অন্য আর একটি রাষ্ট্রে, সেখানে প্রথমে তার ভাষার সঙ্গে মিল আছে এমন একটা জায়গায় সে থাকতে চায়, তাকে সরানো হয় সেখান থেকে, তাকে চলে যেতে হয় দণ্ডকারণ্যে, যেখানে তার কোনো ভাষার মিল নেই, পরিবেশের মিল নেই, সেই জায়গায় সে থাকতে হয়, খাবার জল পাওয়া যায় না, ডায়রিয়া ম্যালেরিয়াতে প্রচুর সংখ্যক মানুষ মারা যান। তার পরবর্তী ক্ষেত্রে নেতাদের আশ্বাসে, নেতাদের কথায় তারা ভুল করে আবার পশ্চিমবঙ্গে আসেন এবং তার কিছুদিনের মধ্যে এই ম্যাসাকার হয়। আপনি ভাবতে পারবেন না কি পরিস্থিতির সেই সকল মানুষগুলো দেখেছে, কি শিকার হয়েছে তারা কিভাবে। বিভিন্ন বই আছে মরিচঝাপির উপরে, বাংলাতেও বই আছে, হিন্দিতেও আপনারা পাবেন। শুধু লক্ষ্য রাখবেন, পড়ুন বিষয়গুলো। এই বিষয়টা আমাদের মাথা থেকে বেরিয়ে যাচ্ছে। আজ সেই দিন, আজ সেই মরিচঝাপির গণহত্যার, মানে ভারতবর্ষের ইতিহাসে সর্বাধিক ম্যাসাকার যেটা হয়েছিল, সেটা এই মরিচঝাপিতেই। আমরা কত উদাসীন, তাই না? আমরা কখনো ভাবি না ওপারবঙ্গীয় মানুষগুলো ধর্মে বাঁচানোর জন্য, পরিবার বাঁচানোর জন্য, মহিলার সম্ভ্রম বাঁচানোর জন্য এপার বঙ্গে এলো। ভাষা যাদের মিল আছে তাদেরকে আমরা থাকতে দিতে পারলাম না, তারা দণ্ডকারণ্যে গেলেন, ফিরে এলেন পশ্চিমবঙ্গে, থাকতে গেলেন মরিচঝাপিতে, এক রাত্রে তাদের জীবন শেষ। সংখ্যা, সরকারি পরিসংখ্যানে মৃত্যুর সংখ্যা কত, এটা সাংঘাতিক, সম্ভবত 2 বা 3 দেওয়া আছে, কিন্তু ওখানকার মানুষগুলো জানে কত সংখ্যা মারা গেছিল সেদিন। একটা দ্বীপকে পুরো শূন্য করে দেওয়া হয় প্রথমে জানুয়ারি মাস, বাকি যে পরিবারগুলো ছিল সেগুলোকে মে মাস। মে মাসেও আবার আক্রমণ করা হয়েছিল। পুলিশ এবং মহিলাদের ওপর যে অত্যাচার হয়েছিল এটাও অবর্ণনীয়। পুলিশ, সিপিএম এর ক্যাডার যেভাবে সেই সময় হিন্দু শরণার্থীদের কাছে ত্রাস হয়ে উঠেছিল সেটা বলার বিষয় নয়। কিন্তু অদ্ভুতভাবে এই বামপন্থী দলের বেশিরভাগ নেতা নেত্রীরই একটা ওপারবঙ্গের কানেকশন আছে। তাদের হয়তো মনে সেই সময় কোনো রকম দাগ ফেলেনি, আজও যেরকম ফেলে না তাদের কোনো বিষয়ে। অদ্ভুতভাবে আজকের এই মরিচঝাপি দিবসে তাদের তো ভূমিকা কোথাও দেখতে পাওয়া যায় না, স্বাভাবিক দেখাটা উচিত নয়। কিন্তু এই তৃণমূল সরকার, আজকের শাসক সরকার, তারাও অনেকবার এই বিষয় নিয়ে বলেছিলেন। ভালো লাগতো যদি তারাও এটাকে নিয়ে কোনো গঠনমূলক প্রকল্প বা কোনো ঘোষণা করতেন। আশা করব হয়তো ভবিষ্যতে হবে। ভালো থাকুন, ইতিহাস জানুন, বাংলাদেশি উদ্বাস্তু হিন্দুদের ভবিষ্যৎ কি হয়েছিল মরিচঝাপিতে, এটা সকলের জানা উচিত। ভালো থাকুন।